বিজ্ঞানীরা মহাকাশ জগৎ সম্পর্কে আজ অনেক কিছু জানেন। মহাকাশ জগৎ আমাদের কাছে খুব একটা অজানা নয়। বিজ্ঞানীরা সফলভাবে কৃষ্ণ গহ্বরের ছবি তুলেছেন এবং মানুষ তাদের রোভারগুলোকে মঙ্গল গ্রহের পৃষ্ঠে অবতরণ করিয়েছেন এবং সেখানে একটি হেলিকপ্টারও সফলভাবে উড্ডয়ন ও অবতরণ করিয়েছেন। মানুষ সফলভাবে চাঁদের পৃষ্ঠে পা রেখেছে এবং পৃথিবীতে ফিরে এসেছে। আজ বছরের কোনো না কোনো মাসে কোনো না কোনো ব্যক্তি মহাকাশে উপস্থিত থাকেন। যে স্থানটি একসময় সবচেয়ে রহস্যময় বলে মনে করা হতো, আজ তাকে বিজ্ঞানীদের গবেষণার কেন্দ্রে গড়ে তোলা হয়েছে। কিন্তু মানুষের জন্য সবচেয়ে বড় রহস্য তো এই পৃথিবীতেই বিদ্যমান। যদিও মানুষ মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে অনেক অগ্রগতি করেছে, তবু পৃথিবীতে থাকা সমুদ্রগুলো এখনো মানুষের কাছে একটি বড় রহস্যের চেয়ে কম কিছু নয়। কারণ সমুদ্রের 95%-এরও বেশি এখনো সম্পূর্ণ অজানা। সর্বোপরি পৃথিবীর বৃহত্তম অঞ্চল হিসেবে বিদ্যমান মহাসাগরের রহস্য এখনো বিজ্ঞানীদের বোধগম্যতার বাইরে। মহাকাশের গভীরতা বোঝার চেয়ে সামুদ্রিক রহস্য সমাধান করা কি বেশি কঠিন? বিজ্ঞানীরা কেন মহাকাশ অভিযানকে সমুদ্র অভিযানের চেয়ে সহজ মনে করেন? বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব কেন মহাকাশের তুলনায় সমুদ্রের 95% এখনো অজানা এবং মানুষের আড়ালে। আমরা যদি পৃথিবীকে 4 ভাগে ভাগ করি, তাহলে পৃথিবীর মাত্র 1 অংশ ভূমি, পাহাড়, উপত্যকা এবং নদী দ্বারা বেষ্টিত, যেখানে পৃথিবীর প্রায় 3 অংশ পানিতে ভরা। এই 3/4 অঞ্চলে সমুদ্র এবং মহাসাগর রয়েছে। পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থানটিও এই অংশে অবস্থিত, যাকে আমরা মারিয়ানা ট্রেঞ্চ বলি। এই মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা প্রায় 13 কিলোমিটার। এখন পর্যন্ত মাত্র একজন ব্যক্তি এই গভীরতায় পৌঁছাতে সক্ষম হয়েছেন, কিন্তু ইতোমধ্যেই অনেক মানুষ মহাকাশে পৌঁছে গেছেন। কারণ সমুদ্রের গভীরে যেতে হলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং এর মধ্যে প্রথমটি হলো সমুদ্রের চাপ। এটি সামুদ্রিক অনুসন্ধানের পথে অনেক বড় বাধা। নাসার গর্ডার স্পেস ফ্লাইট সেন্টারের একজন সমুদ্র বিজ্ঞানী ডক্টর জিন কার্ল ফ্রেন্ডম্যান বলেন যে আমরা যত সমুদ্রের গভীরে যাই, দৃশ্যমানতা ততই হ্রাস পায়। এই দৃশ্যমানতা ধীরে ধীরে এতই হ্রাস পায় যে এটি একটি নির্দিষ্ট সীমানায় পৌঁছানোর পর শূন্য হয়ে যায়। দৃশ্যমানতা ছাড়া সমুদ্রের গভীরতা সম্পর্কে তথ্য সংগ্রহ করা খুবই কঠিন। এছাড়াও গভীরতা বৃদ্ধির সাথে সাথে সমুদ্রের তাপমাত্রাও হ্রাস পায়। একইভাবে গভীরতা বৃদ্ধির সাথে সাথে সমুদ্রের চাপও দ্রুত বৃদ্ধি পায়। অতএব আজকের বিজ্ঞান অনুসারে সমুদ্রের তলদেশে একজন মানুষকে পাঠানোর চেয়ে মহাকাশে একজন মানুষকে পাঠানো সহজ। কারণ গভীর সমুদ্রে পানির উচ্চ চাপের কারণে সমুদ্র সম্পর্কে কোনো ধরনের গবেষণা করা খুবই কঠিন। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে সমুদ্রের তলদেশে একজন মানুষের শরীরে যে বায়ুচাপ নিচের দিকে পড়ে তা প্রতি ইঞ্চিতে প্রায় 15 পাউন্ডের সমান। বিপরীতে যখন আমরা মহাকাশে যাই, তখন এই চাপ সম্পূর্ণ শূন্য হয়ে যায়। বিজ্ঞানীদের মতে আপনি যদি পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থানে অর্থাৎ মারিয়ানা ট্রেঞ্চে ডুব দেন, যা প্রায় 7 মাইল গভীর, তাহলে এই স্থানে আপনার শরীর পৃষ্ঠের তুলনায় প্রায় 1000 গুণ বেশি চাপের সম্মুখীন হবে। তার মানে আপনার শরীরে 50টি জাম্বো জেটের ওজনের সমান চাপ পড়বে। এই চাপের কারণে আপনার শরীর টুকরো টুকরো হয়ে যাবে। তার মানে সমুদ্রের গভীরে একটি ছোট ভুলও আপনার জন্য খুবই বিপজ্জনক হতে পারে। ওশান গেট কোম্পানির টাইটান সাবমেরিনের ক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটেছে। 2023 সালের 18 জুন ওশান গেট কোম্পানির টাইটান সাবমেরিনটি সকাল 9:30 পানিতে ডুব দেয়। সেই সময় এই সাবমেরিনের ভেতরে 5 জন লোক ছিল। এই লোকেরা সমুদ্রের গভীরে থাকা টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে যাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করেই সাবমেরিনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সমুদ্রের গভীরে জিপিএস এর মতো সিস্টেমও কাজ করে না। এমন পরিস্থিতিতে সাবমেরিনটি খুঁজে বের করা খুবই কঠিন কাজ ছিল, কারণ সমুদ্রে যাওয়া রিক্রিয়েশনাল স্কুবা ডাইভাররা সর্বোচ্চ 130 ফুট গভীরতা পর্যন্ত যেতে পারে এবং 650 ফুট গভীরে যাওয়ার পর সমুদ্রের ভেতরে খুব কম সূর্যের আলো পৌঁছায়। সমুদ্রের গভীরে এখন পর্যন্ত সবচেয়ে গভীরতম সমুদ্র উদ্ধার অভিযান পরিচালিত হয়েছিল 1973 সালে। এই উদ্ধার কাজটিও প্রায় 1575 ফুট গভীরতায় পরিচালিত হয়েছিল। যখন আমরা সমুদ্রের প্রায় 2600 ফুট গভীরে যাই, তখন আমরা সমুদ্রের সেই অঞ্চলে পৌঁছাই যেখানে বিশাল বিশাল সামুদ্রিক প্রাণী বাস করে, যাদের দেখলে মনে হয় যেন তারা ভিনগ্রহী। এরপরে 3000 ফুট গভীরতায় সমুদ্রের সেই অংশ আসে যাকে মিড নাইট জোন বলা হয়,
যেখানে সূর্যের আলো একেবারেই পৌঁছাতে পারে না। অর্থাৎ এটি সেই এলাকা যেখানে সম্পূর্ণ অন্ধকারের রাজত্ব বিরাজ করে। গভীরতা বাড়ার সাথে সাথে পানির তাপমাত্রা কমতে থাকে। এই কারণেই এই গভীরতায় পানির তাপমাত্রা প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। 12,500 ফুট গভীরে যাওয়ার পর সমুদ্রের তলদেশে পৌঁছানো যায়, যেখানে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ রয়েছে। এ থেকে আপনি কল্পনা করতে পারেন যে সমুদ্রের গভীরে এই ভ্রমণটা কতটা ভয়াবহ ছিল। পানির গভীরতা বৃদ্ধির সাথে সাথে পানির চাপও বৃদ্ধি পায়। টাইটানিকের ধ্বংসাবশেষ যেখানে অবস্থিত সেখানে পানির চাপ প্রায় 6,000 PSI, যা পৃষ্ঠের চাপের চেয়ে প্রায় 400 গুণ বেশি। সেই সময় সমুদ্রের তলদেশে থাকা সাবমেরিনটি আইফেল টাওয়ারের ওজনের সমান চাপ অনুভব করছিল। তার মানে এই জায়গায় সমুদ্রের চাপ আপনাকে কোমল পানীয়ের খালি ক্যানের মতো চেপে ধরতে পারে। গভীর সমুদ্রে ঘটে যাওয়া দুর্ঘটনায় টাইটান সাবমেরিনে থাকা 5 জন নিহত হয়েছেন। সমুদ্রের উচ্চ চাপের কারণে 5 জন লোক এবং সাবমেরিনটি বিস্ফোরিত হয়েছিল। ইমপ্লোটেড শব্দটি এক্সপ্লোটেড এর ঠিক বিপরীত। যখনই কিছু বিস্ফোরিত হয় তখন তা বাইরের দিকে পড়ে, অর্থাৎ এর ওপর প্রয়োগ করা বল বেরিয়ে আসে এবং চারিদিকে ছড়িয়ে পড়ে। যদিও ইমপ্লোশনে এটি ঘটে না, বরং এটার বিপরীত ঘটে। ইমপ্লোশনে বলটি ভেতরের দিকে প্রয়োগ করা হয়, যেমন হাত দিয়ে চাপ প্রয়োগ করে একটি খালি ক্যাম্প চেপে ধরার মতো। সমুদ্রের গভীরে টাইটান সাবমেরিনের ক্ষেত্রেও ঠিক একই রকম কিছু ঘটেছিল, কিন্তু সমুদ্রের গভীরে ঘটে যাওয়া এই বিস্ফোরণটিকে বলা হয় বিপর্যয় বিস্ফোরণ। অর্থাৎ এমন একটি বিস্ফোরণ যেখানে পুরো কাঠামোটি মাত্র 1 মিলিসেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে যায়। এই সাবমেরিনে বসে থাকা 5 জন লোক বুঝতেও পারেনি যে তাদের সাথে কি ঘটেছে। এটা এমন এক মৃত্যু যেখানে চোখের পলকে সবকিছু অদৃশ্য হয়ে যায়। এটা এমন এক মৃত্যু যা ভেবেও কল্পনা করা যায় না। এ থেকে আপনি কল্পনা করতে পারেন যে সমুদ্রের গভীরতা কতটা বিপজ্জনক এবং এখানে কোনো সমুদ্র অভিযান চালানো কেন কঠিন। এমন পরিস্থিতিতে এত গভীরতায় যে কোনো অভিযান বাস্তবায়নের জন্য অত্যন্ত উন্নত প্রযুক্তি এবং বিশাল ব্যয়ের প্রয়োজন। সমুদ্র অনুসন্ধানের জন্য জাহাজ এবং সাবমেরিনের মতো অত্যন্ত ব্যয়বহুল সরঞ্জামের প্রয়োজন হয়। এই মিশনগুলো খুব ব্যয়বহুল হয়ে ওঠে। সমুদ্র অভিযান কতটা ব্যয়বহুল তা আপনি ধারণা করতে পারেন যে সমুদ্র অনুসন্ধানের জন্য ব্যবহৃত একটি জাহাজ পরিচালনার খরচ প্রতিদিন $50,000 পর্যন্ত হতে পারে। এছাড়াও সামুদ্রিক মিশন বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো তহবিলের, কারণ সরকার এবং বেসরকারি সংস্থাগুলো বেশিরভাগই মহাকাশ মিশনে অর্থায়ন করে, যেখানে সামুদ্রিক মিশনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের কোনো তহবিল থাকে না। NOAA অর্থাৎ ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের তুলনায় নাসার বার্ষিক বাজেট অনেক বেশি। NOAA অনেকটা আমেরিকার নাসার মতো একটি সংস্থা রয়েছে যা সামুদ্রিক আবিষ্কারের জন্য নিবেদিত, কিন্তু এর বাজেট এতই কম যে হয়তো আমাদের মতো অনেক লোকই এই প্রতিষ্ঠানের নাম শোনেননি। সমুদ্র অভিযান অত্যন্ত কঠিন। কিছু জায়গা আছে যেখানে পৌঁছানো সহজ নয়, যেমন মেরু অঞ্চলে বরফের আচ্ছাদন এবং খারাপ আবহাওয়ার কারণে সমুদ্রের গভীরে অনুসন্ধান করা খুব কঠিন। এ ধরনের স্থানে সামুদ্রিক অভিযান পরিচালনার জন্য আরবি পোলার স্টারের মতো আইস ব্রেকার জাহাজের একটি বহর প্রয়োজন, এবং সমগ্র বিশ্বে এই ধরনের আইস ব্রেকার জাহাজের সংখ্যা খুবই সীমিত। সমুদ্র অভিযানে এর গভীরতাই কেবল সবচেয়ে বড় সমস্যা নয়, বরং সামুদ্রিক অভিযানের ক্ষেত্রে এর বিশালতাও একটি বড় বাধার কারণ। মহাসাগর প্রায় 361 মিলিয়ন বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত, যার অর্থ এত বিশাল এলাকা অন্বেষণ করতে অনেক সময় লাগবে এবং একই সাথে এর জন্য প্রচুর অর্থেরও প্রয়োজন হবে। বর্তমান প্রযুক্তি দিয়ে যদি সমুদ্রের মানচিত্র তৈরি করতে চাই তবে এই সহজ কাজটাও কয়েক দশক সময় নিতে পারে। এছাড়াও কিছু রাজনৈতিক প্রতিবন্ধকতা সমুদ্রের গভীরতা অনুসন্ধানে বাধা সৃষ্টি করে। সমুদ্র সম্পর্কিত অত্যন্ত জটিল আন্তর্জাতিক আইন রয়েছে, যেখানে সমুদ্র আইন সম্পর্কিত জাতিসংঘের কনভেনশন UNCLOS যা সমুদ্র অনুসন্ধানকে বাধা দেয়। সেই সাথে আঞ্চলিক জলসীমা এবং এক্সক্লুসিভ ইকোনমিক জোন EEZ নিয়ে বিরোধগুলো সহযোগিতামূলক অনুসন্ধান এবং সুরক্ষা প্রচেষ্টার ক্ষেত্রে বড় সমস্যা তৈরি করে। এর সর্বোত্তম উদাহরণ হল দক্ষিণ চীন সাগরের সমুদ্র এলাকা। এই এলাকা ঘিরে বিতর্ক এখানে সামুদ্রিক গবেষণা এবং সংরক্ষণ কাজকে অত্যন্ত জটিল করে তুলেছে। সমুদ্রের গভীরতা অন্বেষণে পরিবেশগত সমস্যাও একটি বড় বাধা হিসেবে প্রমাণিত হয়। সামুদ্রিক অভিযানগুলো পানির নিচে
নিচের নাজুক সামুদ্রিক বাস্তুতন্ত্রের ক্ষতি করতে পারে। এমতো অবস্থায় যে কোনো সমুদ্র অভিযান অত্যন্ত সতর্কতার সাথে সম্পাদন করতে হবে, যার কারণে মিশনের গতি অনেক ধীর হয়ে যায়। ধীর গতির সমুদ্র অভিযানের কারণে অভিযানের খরচও বাড়তে থাকবে। তাই আমরা বলতে পারি যে অনেক বাধার কারণে সামুদ্রিক জগৎ সম্পর্কে জানা খুবই কঠিন, এবং এই কারণেই আজ পর্যন্ত 95%-এরও বেশি সমুদ্র সম্পূর্ণরূপে অনাবিষ্কৃত। এই ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।